পুরো বিষয়টা আমার কাছে ধাঁধার মতো মনে হচ্ছে। খালাম্মা, অতিরিক্ত কিন্তু কোনো কিছুই ভালো না। তুমি আসলে কি বলতে চাইছো জামান? আমি জানি খালাম্মা, আমার কথা হয়তো এখন আপনার ভালো লাগবে না, যেমন এর আগে গোধূলিরও লাগেনি। বিষয়টা নিয়ে আপনাদের আরো চিন্তা ভাবনা করা উচিত ছিল। এতটা তাড়াহুড়ো না করলেও পারতেন। আর গোধূলির কথা কি বলবো, সে তো নিজেই জানে না কখন সে কি করছে। প্রথমে কেনই বা সে এরকম আচরণ করলো, আর পরে কেনই বা হুট করে রাজি হয়ে গেল। এখনকার বিষয়টা তো আমি ভেবেই পাচ্ছি না। খালাম, আমি জানি আপনি বিরক্ত হচ্ছেন, কিন্তু আমার অবস্থাটা একবার বিবেচনা করুন। খালাম, আপনার আমার পণ্য, ওদিকে আসিফ আমার ঘনিষ্ঠ বন্ধু। গোধূলির এক এক সময় এক এক আচরণ যে আমাকে ছোট করে, সেটা কি বুঝতে পারেন? ঠিক এই কথাটাই তুমি গোধূলিকে একটু বোঝাও জামান। আমি এখন কিছু বোঝালে গোধূলি সেটা ভালো লাগবে না। তাছাড়া আমি নিজেকে এসবের মধ্যে জড়াতে চাই না। আমার মুখের দিকে তাকিয়ে বলে, আমি যে ও বাড়ির কাছে, ওই পরিবারের কাছে অনেক ছোট হয়ে যাব। আমি নিজে গিয়ে ও বাড়ি থেকে আংটিটা ফেরত নিয়ে এসেছি যে। এটা আপনি অনেক বড় একটা ভুল করেছেন খালাম্মা। আপনার বোঝা উচিত ছিল আপনার কথার মূল্য আপনার মেয়ে রাখবেন না। সত্যি আমি বুঝতে পারিনি। বুঝলে আমি কখনোই এরকম করতাম না, কিন্তু জামান করে তো ফেলেছি। আমার সম্মানের কথাটা ভেবে শেষ চেষ্টাটা তুমি একটু করে দেখো না জামান। আমার মেয়ে তো আমার অনুরোধটা রাখলো না। তুমি না হয় আমার অনুরোধটা রাখো, একটা শেষ চেষ্টা জামান। গোধূলি, এসো দামান ভাই, বসো। আমি আসলে তোমাকে সরি বলতে এসেছি। সেদিন না বুঝে তোমাকে। এসব আমি মনে রাখিনি জামান ভাই। দেখো গোধূলি, আমি পারি বা না পারি সবসময় কিন্তু তোমাদের ভালো করার চেষ্টা করেছি। প্রথমে বিষয়টা আমি ভুল বুঝলেও পরে কিন্তু পজিটিভলি নিয়েছি। আমি আসিফকে ঘনিষ্ঠভাবে চিনি, ও একদম অন্যরকম একটা মানুষ। আমার ধারণা তুমি খুব ভুল বুঝেছ। আমি পুরোটা না শুনলেও কিছুটা শুনেছি। দেখো, তুমি কিন্তু আসিফের প্রতি অন্যায় করছো। এতে কিন্তু আসিফের অনেক বড় একটা অসম্মান ঘটবে গোধূলি। এটা তুমি পারো না গোধূলি। আসিফ তো তোমাকে জোর করেনি। তুমি সবকিছু চিন্তা ভাবনা করে জেনে বুঝে নিজে সিদ্ধান্ত নিয়েছো। তাহলে এখন কেন এমন করছো? গোধূলি, কথা বলো, বিষয়টা জানা দরকার। সরি জামান ভাই, এ বিষয় নিয়ে আমি কোনো কথা বলবো না। বলবো না বললে তো হবে না। এটা এই দুই পরিবারের। প্লিজ জামান ভাই, আমি চাই না যে একটা অর্থহীন বিষয় নিয়ে তোমার সাথে আমার ভুল বোঝাবুঝি হোক। বিষয়টা নিয়ে সত্যি আমার কিছু বলার নেই। ভুল বোঝাবুঝি তো
হয়েই গেল গধূলি। আমার বন্ধুকে যে ছোট করবে তাকে ঠিক বোঝাতে কোনো কারণ নেই গধূলি। এখনো আমি তোমার ভালো চাই, তাই একটা কথা বলে যাচ্ছি, বিষয়টা নিয়ে তোমাকে অনেক ভুগতে হবে, অনেক। তোমাদের দোষ গুণের বিচার করার জন্য আমি তোমাদেরকে এখানে ডাকিনি। সময় হয়েছে কিছু সিদ্ধান্ত নেবার, এর জন্যই ডেকেছি। যদিও বা এই সিদ্ধান্ত নেওয়াটা আমার জন্য খুবই কষ্টের, কিন্তু উপায় নেই। সিদ্ধান্ত যেটা নেবার সেটা নিতেই হবে। আশিক, জি ম্যাম। তুমি নিশ্চয়ই শুনেছো যে বড় আপি আর আতিক সিদ্ধান্ত নিয়েছে তারা আলাদা হয়ে যাবে। হ্যাঁ, আমি শুনেছি ম্যাম। আলাদা হওয়াটা দোষের কিছু না। এক সময় না এক সময় আমাদের সবাইকে আলাদা তো হতেই হবে। এই কারণে আমি ঠিক করেছি আমি সবাইকে আলাদা করে দেব, এমনকি তোমাকেও। আশিক, তোমার যদি মনে হয় এটা ভালো হবে তাতে করে আমার কোনো আপত্তি নেই। ওকে, ডিসিশন তো তাহলে হয়ে গেল। আমি আমাদের লিগ্যাল অ্যাডভাইজারের সাথে কথা বলে যা যা করার দরকার সেই স্টেপ নেব। আতিক, জি ভাইয়া। ইন দ্যাট কেস তুমি তোমার পোর্শনটা কিভাবে চাও? ভাইয়া, আমার প্ল্যান এখানে যা পাবো সব নিয়ে আমি ইউরোপে সেটেল করব, তো সেক্ষেত্রে আমার ক্যাশ হলেই ভালো হয়। ওকে, ঠিক আছে, আমি কথা বলে দেখি তোমার অংশটা কেউ কিনতে চায় কিনা। ভাইয়া, লতা কথা ওদেরটা কিভাবে হবে? ওদেরটা ওদেরকে দিয়ে দেবো। কিন্তু ভাইয়া, ওদের যা অবস্থা, ওরা এইসব হ্যান্ডেল করবে কি করে? বিশেষ করে কথার ব্যাপারে যেসব শুনছি। আশিক, আমি এই ব্যাপারে আর একটা কথাও শুনতে চাই না। তোমাদের দুজনকেই বলছি। ভাইয়া, এটা কি ধরনের কথা হলো? ওরা ওরা অন্যায় করে যাবে আর আমরা কিছুই বলবো না? আশিক, কথা বলতে হলে দায় নিতে হয়, পাশে গিয়ে দাঁড়াতে হয়। ভুল মানুষই করে, আর সেই মানুষটা যদি আপনজন হয় তখন সেই ভুলের দায় তার কাঁধে দিয়ে তাকে দূরে সরিয়ে না দিয়ে ভালোবাসা দিয়ে, অ্যাফেকশন দিয়ে তার পাশে গিয়ে দাঁড়াতে হয়। কিন্তু সেই ভালোবাসাটা যদি অন্ধ হয় তাহলে ভুলটা কি প্রশ্রয় দেওয়া হয় ভাইয়া? এটা তোমার ধারণা। আমারটা, আশিক, আমি বিশ্বাস করি একমাত্র ভালোবাসা দিয়ে আপনজনকে ভুল পথ থেকে ফিরিয়ে আনা যায়। আর এটা আমি তোমাকে প্রমাণ করে দেখাবো। Yes. আমি বিশ্বাস করি আমার ভালোবাসা দিয়ে আমি আমার বোনদেরকে সঠিক পথে ফিরিয়ে আনতে পারবো। বাট হ্যাঁ, এট দ্য সেম টাইম আমি এটাও বিশ্বাস করি ভালোবাসা গ্রহণ করার ক্ষমতাও থাকতে হয়, যেটা আমাদের আতিকের নেই।
দেখছো না কি সুন্দর সবার ভালোবাসাকেও পায়ের নিচে পিষে ফেলে চিরদিনের জন্য বিদেশ চলে যেতে চাইছে। এবার আমার বোনদের পালা। আমি তাদেরকে অন্ধের মতো ভালোবাসতেই থাকবো। তারা যদি সেটা নিতে পারে তো হ্যাঁ ভালো, আর তারা যদি সেটা নিতে না পারে তো তোমরা যেতে পারো। যদি হিসাব করে দেখো তাহলে দেখবে যে ভাই বোনের সম্পর্কটাই হচ্ছে আসল সম্পর্ক, রক্তের সম্পর্ক, কখনোই আলাদা করা যায় না। কিন্তু বিষয় সম্পত্তি খুব খারাপ জিনিস, ভাই বোনকেও আলাদা করে দেয়। কি বলতে চাও তুমি? যা দেখছি তাই। আসিফ বুঝে গেছে যে তোমাকে বোকা বানাতে পারলেও আমাকে সে বোকা বানাতে পারবে না, তাই আমাকে সরিয়ে দেওয়ার জন্য নানান কৌশল করছে। কি বলতে চাও তুমি? কোথায় সরিয়ে দিবে? ঢাকা থেকে চিটাগং? না মিতা, আসিফ চাইছে যে আমাকে তোমার জীবন থেকে সরিয়ে। কি সব ফালতু কথা বলছো তুমি? আহা, আসিফ আমাকে চিটাগাং পাঠানোর নাম করে তোমার সাথে আমার একটা দূরত্ব তৈরি করতে চাচ্ছে। এটা তুমি এখন না বুঝলেও পরে বুঝবে। আচ্ছা, তাতে আসিফের লাভ? ওই যে বললাম না যে আসিফ তোমাকে বোকা বানাতে পারলো, আমাকে বোকা বানাতে পারবে না। তাই এখনো সময় আছে মিতা। আমি যেটা বলছি আপনি তোমার সাথে কিছু জরুরি কথা ছিল। ভালোই হলেও দুলা ভাইও আছেন। কি কথা আছে? খবরটা শুনে খুব ভালো লাগলো। এত দিনে তুমি একটা ভালো সিদ্ধান্ত নিতে পেরেছো। তুমি কিসের কথা বলছো? আছে শুনলাম তুমি তোমার অংশটুকু নাকি দুলা ভাইয়ের নামে লিখে দিচ্ছ। ভালোই হলো, আমি কিছুটা নিশ্চিন্ত হলাম। কে জানে, হয়তো বা এই সম্পত্তি তোমার আমার মাঝে একদিন একটা বিরোধ তৈরি করে দিত। তা দুলা ভাইয়ের নামে সব কিছু লিখে দেবার পর তুমি কি সম্পত্তি পুরোটা একসাথেই রাখতে চাও নাকি আলাদা করে নিতে চাও? আলাদা না, মানে আমার সম্পত্তি আমি কখনোই জয়েন্টলি রাখতে চাই না। দুলা ভাই, এটা আপনি ঠিকই বলেছেন। আপনার সম্পত্তি আপনি আমাদের সাথে জয়েন্টে কেন রাখবেন? তবে দুলা ভাই, সম্পত্তিটা আগে আপনার হোক তো। আপনি তোমার ডিসিশনটা তুমি আমাকে জানি। আর একটা রিকোয়েস্ট, যতদিন এই সমস্ত ভাগাভাগি কমপ্লিট না হচ্ছে বাসায় প্লিজ আমি কোনো অশান্তি চাই না। আর দুলা ভাই, যতদিন এই সমস্ত ভাগাভাগি কমপ্লিট না হচ্ছে, আপনার নামে না হচ্ছে, ততদিন পর্যন্ত আপনাকে চিটাগাংয়ে থাকতে হবে। দ্যাট ইজ মাই ডিসিশন।
হতেই পারে না, আমি এটা মেনে নিব না, এটা আমি কখনো মেনে নিব না। তো ভাইয়ার সিদ্ধান্তটা তো সেরকমই ছিল। তোমরা কি একবার ভেবে দেখেছো ভাইয়া কেন এরকম একটা সিদ্ধান্ত নিচ্ছেন, মানে নিতে বাধ্য হচ্ছেন? তোমরা তোমরা সবাই মিলে ভাইয়াকে এরকম একটা সিদ্ধান্ত নিতে বাধ্য করছো। আমরা হ্যাঁ, বড় ভাইয়ার সব আদরের ভাই বোনেরা এত ভালোবাসে তোমাদেরকে, অথচ তোমরা লোকটাকে বুঝতেই পারলে না। এমনিতেই মানুষটা একটা বাজে সময়ে দাঁড়িয়ে আছে, আর এই সময় তোমরা তো এখানে আমাদের কি করার আছে? আরে কিছু করতে না পারো, অ্যাটলিস্ট পাশে তো দাঁড়াতে পারো। তুমি বুঝতে পারো একটা মানুষ জীবনের এই সময় এসে একটা স্বপ্ন দেখেছে, সেই স্বপ্নটা দেখতে দেখতে চোখের সামনে ভেঙে যাচ্ছে, তার মধ্যে কথা যা শুরু করেছে, উফ, মানুষটা কিভাবে যে এতটা সহ্য করে। শোনো আশিক, যার যা খুশি করুক, কিন্তু আমি এখন কোনো ভাগাভাগিতে যাব না। যা খুশি ঘটুক, আমরা দুজন বড় ভাইকে ছেড়ে কোথাও যাব না, এই কথাটা তুমি মনে রেখো। এমন আনন্দের দিন তুমি মন খারাপ করে আছো কেন? বিষয়টা কেন জানি আমার ভালো লাগছে না নিশা। কেন? বলতে পারবো না, কেমন যেন মনে হচ্ছে। আরে ধুর, এটা তোমার মনের দুর্বলতা। আরে শুনো না, যখন আমরা ইউরোপে যাব, প্রতিষ্ঠিত হব, তখন তোমার এসব মনেও আসবে না। তোমার বুঝি তাই মনে হচ্ছে? অবশ্যই। না নিশা, তোমার এটা একটা ভুল ধারণা। জীবনে প্রতিষ্ঠিত হলেই সব কিছু পাওয়া হয় না। কি বলতে চাও তুমি? আমার যেন কেন মনে হচ্ছে যা করতে চাইছি সব ভুল। একদিন হয়তো এই সব কিছুর জন্য আমাকে আফসোস করতে হবে। তোমার যদি এরকম মনে হয়, তুমি এখানে থেকে যাও, যেভাবে আছো ঠিক সেভাবে, কিন্তু আমি থাকবো না। এটাই তো আমার জীবনের সবচেয়ে বড় ট্র্যাজেডি। একদিকে আমার অস্তিত্ব আমাকে টানছে, একদিকে তুমি। এই দোটানায় আমি আমার নিজের কুল খুঁজে পাচ্ছি না। তুমি কি বোঝাতে চাইছো আমাকে? আমি তোমাকে কিছুই বোঝাতে চাইছি না। অবশ্যই চেয়েছো। আমি তোমাকে তোমার উল্টো দিকে টেনে সবকিছু থেকে বিচ্ছিন্ন করে প্লিজ নিশা, এই কুটতর্ক আমার একদমই ভালো লাগছে না। ও, তুমি আমাকে দোষ দিয়ে যাচ্ছ আর আমি? প্লিজ, এসব নিয়ে আমরা পরে কথা বলবো। কোথায় যাচ্ছ? ঘরের ভেতর কেমন যেন বোরিং লাগছে, আমি একটু ছাদে যাই। চলো, আমিও যাব। না নিশা, আমি কিছুক্ষণ একটু একা থাকতে চাই, প্লিজ। লতা, বাইরে যাচ্ছ? হ্যাঁ। তোমার সাথে একটু জরুরি কথা ছিল। বলো। চলো না একটু বসি। বসো। কি হয়েছে ভাইয়া? না, কিছু হয়নি। একটা ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেললাম, সেটাই শুধু তোমাকে জানাতে এসেছি। কি ব্যাপার ভাইয়া? আসলে ভেবে দেখলাম কি যে কাজটা যখন করতে হবে, দুদিন আগে হোক আর পরে হোক, এখন করলেই ভালো।
আপনি আশিক আতিক সবার সাথেই কথা হয়েছে, শুধু তোমার সাথে কথা হয়নি, তাই জিনিসটা তোমাকে এখন জানাতে এলাম। আমরা ঠিক করেছি যে আমাদের সমস্ত কিছু আমরা ভাগ বাটোয়ারা করে ফেলব। মানে আমি বলছি আমাদের অ্যাসেট, বিজনেস যা যা কিছু আছে। এখন তুমি বলো তোমার অংশটা তুমি কিভাবে চাও, মানে তুমি যেভাবে চাইবে আমি তোমাকে তোমার অংশটা সেভাবেই বুঝিয়ে দেবো। কি হলো, কিছু বলছো না যে? হঠাৎ তুমি এমন একটা সিদ্ধান্ত কেন নিলে? নিলাম, ওই যে বললাম আজ হোক কাল হোক একটা সময় সিদ্ধান্ত তো নিতেই হবে, তাই এখনই নিলাম। কেউ বুঝি তোমাকে বাধ্য করলো ভাইয়া? না না না, কে বাধ্য করবে আমাকে? আসলে আমি এখন সব কিছু সামলে উঠতে পারছি না, তাই। আমি কিন্তু এই বাড়িরই মেয়ে ভাইয়া। তো সেটা আবার বলার কি আছে? আমি আমার মতো থাকি বলে এই না যে আমি বাড়ির কোনো খবরই রাখি না। কি বলতে চাও? মাঝে মাঝে নিজেকে খুব বেশি অপরাধী মনে হয় ভাইয়া। আমি জানি আমি এই আমার কাছ থেকে তুমি প্রথম আঘাতটা পেয়েছিলে। কেন ও কথা তুলছো? আমি কি কখনো না তোমাকে? ভাইয়া, তুমি কখনোই আমাকে বলনি, আর এই জন্যই কিন্তু সবচেয়ে বেশি কষ্ট হয়। বিশ্বাস করো ভাইয়া, আমি এমনটা চাইনি। জানি, আমি জানি, এজন্য তো আমি তোমাকে বলি যে দেখো এখনো কিন্তু সবকিছু শেষ হয়ে যায়নি। তুমি আবার চেষ্টা করো, দেখবে একটা সময় সব ঠিক হয়ে গেছে। কেমন করে ঠিক হবে ভাইয়া? আজ যে তুমি আমাকে দূরে সরিয়ে দিচ্ছ। আমি? নয়তো কি ভাগাভাগির কথা তুমি কি করে বলো ভাইয়া? এটা সময়ের দাবি লতা। কিন্তু আমি তো সেটা চাই না ভাইয়া। চাও না? না ভাইয়া। তাহলে যে কাল রাতে তুমি আমাকে বললে তুমি এখান থেকে চলে যেতে চাও, আমাকে ছেড়ে চলে যেতে চাও, সেটা তো আমি এখনো চাই ভাইয়া, কিন্তু তার মানে তো ভাগাভাগি নয়। আমি চলে যাব, আবার হয়তো ফিরেও আসবো, কিন্তু ভাগাভাগি করে তোমার কাছে ফেরার দরজাটা আমি বন্ধ করতে চাই না ভাইয়া। মন থেকে বলো তো ভাইয়া, এই যে ভাগ করে দিচ্ছ, ভাগাভাগির কথা বলছো, সত্যি কি এটা তুমি মন থেকে চাও? তাহলে যা চাও না সেটা কেন করছো ভাইয়া? আমার চাওয়ার কোনো মূল্যই নেই, তাই আমরা ভাই বোনরা আলাদা হয়ে যাব, যে যার মতো থাকবো। আমি স্বপ্নে কখনো এটা ভাবিনি, কিন্তু আমাকে ভাবতে বাধ্য করা হলে আমি কি করবো লতা বলো? এনিওয়ে বাদ দাও, তুমি তোমার অংশটা কিভাবে চাও বলো, আমি তোমারটা তোমাকে সেভাবে বুঝিয়ে দেব। আমি তোমার সাথে থাকতে চাই ভাইয়া।
আমি আমার ভাইয়ের সাথে থাকতে চাই। আমি এসব ভাগাভাগি চাই না, আমি তোমার সাথে থাকতে চাই। কি হয়েছে? চুপচাপ বসে আছো যে? কথা, তুমি কি শুনেছো আমরা ভাই বোনরা যে আলাদা হয়ে যাচ্ছি? অ্যাসেট, প্রপার্টিজ, বিজনেস যে যার মতো বুঝে নিচ্ছে। আমি চাই তোমারটাও তোমাকে বুঝিয়ে দিতে। আমি সব কিছুই চাই না ভাইয়া। চাওয়ার তো কিছু নেই, তোমার জিনিস আমার কাছে আছে, তুমি শুধু সেটা বুঝে নেবে। আর আমি যেটা চাইলাম তোমার কাছে ভাইয়া, সেই বিষয়টার কি কিছুই করবে না তুমি? যাতে তোমার সর্বনাশ হয় এমন কোনো কিছু আমি করব না। আমার কোনো সর্বনাশ হবে না ভাইয়া। হবে, সর্বনাশ হবে। একটা জিনিস যদি একবার পচে যায়, শত সহস্রবার চেষ্টা করলেও সেটাকে সতেজ করা সম্ভব নয়। আমি চেষ্টাটা করতে চাই ভাইয়া। আমি চাই না, আর অর্থহীন একটা চেষ্টা আমি তোমাকে করতে দেব না। আমি করবই ভাইয়া। পারবে না কথা, পারবে না তুমি। শুধু শুধু কথা, আমি তোমাকে ভালোবাসি, অনেক অনেক ভালোবাসি। আমি চাই না কোনো সর্বনাশ তোমাকে স্পর্শ করুক, এবং এটার জন্যে একটা মানুষের পক্ষে যতদূর যাওয়া সম্ভব আমি ঠিক ততদূর যাব, শেষ পর্যন্ত যাব। তুমি আমার বিষয়টা বুঝতে পারছো না ভাইয়া। পারছি, কিন্তু তুমি আমার ব্যাপারটা বুঝতে পারছো না। এরপরও কি তোমার বোঝার কিছু বাকি আছে? আমার কথা অক্ষর অক্ষরে মিলে যাচ্ছে না। ঘুরিয়ে ফিরিয়ে আসিফ তার সিদ্ধান্তই বহাল রাখছে, আমাকে চিটাং যেতে বাধ্য করছে। কিন্তু সেটা
আমার পক্ষে সম্ভব না, সম্ভব না মিতা। আমি না তোমাকে ছেড়ে দূরে থাকতে পারবো না। তুমি কি আমার কথাটা বুঝতে পারছো? সেজন্য তো বলছি কাগজপত্র সবকিছু তুমি রেডি করো। আমি তোমার সাথে যাচ্ছি। হ্যাঁ, যেহেতু আমাকে ছাড়া তুমি একটা দিনও থাকতে পারবে না, তার জন্য আমি তোমার সাথে চিটাগাং যাব। কি বলছো তুমি? চাইলে তুমি চিটাং যেতে পারবে নাকি? কেন পারবো না? এখানে তোমার পার্টি আছে, ক্লাব আছে, সোসাইটি আছে না? এসব আমার কাছে আমার হাজব্যান্ডের থেকে বড় নয় রোমান। আমি আজই আসিফের সাথে কথা বলে সব ঠিক করব। আমরা এখন থেকে চিটাগাং থাকবো। থাকবো মানে কি? আমি আসিফকে বলবো আর কখনোই যেন তোমাকে চিটাগাং অফিস থেকে সরানো না হয়। আমি আমার নিজের সংসার চিটাগাঙে শুরু করব। এসব তুমি কি বলছো? হ্যাঁ নোমান, আমি অনেক ভেবেছি। সবার বড় হয়ে আমি এমন একটা জঘন্য কাজ করতে পারবো না। তার মানে তুমি আমার নামে? না নোমান, যা যেরকম আছে সেভাবেই থাকবে। তুমি কিন্তু আমার সঙ্গে অন্যায় করছো মিতা। হয়তো, কিন্তু আমি আমার ভাই বোনের সাথে অন্যায় করতে পারবো না। উফ, আমি কেমন করেছি এসব ভাবলাম। এটা তোমার শেষ কথা? একমাত্র কথা। তাহলে তুমি আমাকে হারাবে মিতা। সারা জীবনের জন্য হারাবে। তো কেন বাবা বারবার তুমি এই বিষয়টা নিয়ে আমাকে অনুরোধ করছো? না করে যে পারি না রে মা। চোখের সামনে সন্তানের এই কষ্ট সহ্য হয় না। আমার কোনো অসুবিধা হচ্ছে না বাবা, তুমি অহেতুক কষ্ট পেও না। এটা অহেতুক কষ্ট নয় স্নেহা, আমার কথাটা শোন, চল যাই। না বাবা, এটা আমি করব না। কেন কেন করবি না? কার ওপরে এত অভিমান তোর? হয়তো আমার নিজের উপরে, হয়তো আমি নিজেই আর নিজেকে দেখতে চাই না। আমার দৃষ্টিশক্তি নেই, আমি কিছু দেখতে পাই না। এটা হয়তো তোমার কষ্ট বাবা, কিন্তু বিশ্বাস করো এটা নিয়ে আমার কোনো কষ্ট নেই। যেদিন আমার চারপাশের সব কিছু অন্ধকার হয়ে গিয়েছিল সেদিন আমি সবচাইতে বেশি খুশি হয়েছিলাম। তার কারণ আমার সবচাইতে বড় শত্রুর পতন ঘটেছিল। আমার এই চোখ দুটোই আমার সবচাইতে বড় শত্রু বাবা, কারণ এই চোখই আমার মনকে কেড়ে নিয়েছিল। তুমি আবার সেই চোখকে জাগিয়ে তুলতে চাইছো কেন বাবা? আমি তো চাই না। আমি চাই না, তার কারণ আমি জানি আবার যদি আমার সেই শত্রু জেগে ওঠে, আবার যদি সেই সুন্দরকে দেখে, আবার সে আমার মনকে তোলপাড় করে ফেলবে। আমি তো চাই না, আমি চাই না।